একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধের ফলে বাংলাদেশে হঠাৎ জ্বালানির বিশাল সংকট, যার ফলে বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, পানি বন্ধ। ঠিক সেই পরিস্থিতি উপলব্ধি করার জন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সার্ভাইভাল ফ্যামিলি মুভির এক্সপ্লেনেশন ভিডিও, যেটাতে আমরা দেখব একটি শহরের বিদ্যুৎ পুরোপুরি গায়েব, মোবাইল ফোন ডেড, ল্যাপটপ অন হচ্ছে না, ইন্টারনেট নেই, এমনকি বাথরুমের কলের পানি পর্যন্ত আসা বন্ধ হয়ে গেছে। আজকের পুরো মুভিটা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। সিনেমার একদম শুরুতেই আমরা জাপানের টোকিও শহরে বসবাসকারী সুজুকি পরিবারকে দেখতে পাই। এই পরিবারে 4 জন সদস্য, বাবা, মা, এক ছেলে আর এক মেয়ে, যারা একটি ছোটখাটো অ্যাপার্টমেন্টে জীবনযাপন করে। এই আধুনিক যুগের অন্যান্য সাধারণ পরিবারের মতোই সুজুকি পরিবারের সদস্যরাও প্রযুক্তির প্রতি তীব্রভাবে আসক্ত। ডাইনিং টেবিলে বসেও কেউ কারো মুখের দিকে তাকিয়ে কথা বলার প্রয়োজন বোধ করে না। বাবা সারাক্ষণ টিভির খবর নিয়ে ব্যস্ত, ছেলে কানে হেডফোন গুজে ল্যাপটপে গেম খেলছে, আর মেয়ে তার স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে আছে। এক ছাদের নিচে থাকলেও প্রযুক্তি যেন তাদের যোজন যোজন দূরে সরিয়ে রেখেছে। কিন্তু পরের দিন সকালে পুরো দৃশ্যপথ নাটকীয়ভাবে পাল্টে যায়। বাবা সুজুকি হঠাৎ ধরফর করে ঘুম থেকে উঠে দেখেন তার অ্যালার্ম ক্লকটা আজ বাজেনি, যার কারণে অফিসে যাওয়ার সময় পার হয়ে গেছে। তিনি তড়িঘড়ি করে বেডরুম থেকে বেরিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, বাড়ির কোনো কিছু চলছে না কেন, কারেন্ট কি চলে গেছে? স্ত্রী চরম অবাক হয়ে জানান যে শুধু তাদের ঘরেই নয়, বাসার সব ইলেকট্রনিক জিনিস পুরোপুরি অচল হয়ে পড়েছে। বাবা সুজুকি রিমোট চেপে টিভি চালানোর চেষ্টা করেন, কিন্তু টিভির স্ক্রিন অন্ধকার। এরপর তিনি ঘড়ি ঠিক করার জন্য কোম্পানির কাস্টমার কেয়ারে কল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু অবাক করা ব্যাপার হলো তার স্মার্টফোনটাও কোনো সিগন্যাল দিচ্ছে না। পরিস্থিতির ভয়াবহতা তখনও তারা পুরোপুরি বুঝতে পারেনি। কোনো উপায় না পেয়ে বাবা, ছেলে এবং মেয়ে নিজ নিজ অফিস আর স্কুলের জন্য তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তারা যখন লিফটের কাছে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে বিল্ডিং এর আরো অনেক মানুষ ভিড় করে আছে। সবাই লিফটের জন্য অপেক্ষা করছে, কিন্তু বিদ্যুৎ বা পাওয়ার আউটেজ থাকার কারণে লিফটের দরজা খোলার কোনো নামই নেই। বাধ্য হয়ে এই মানুষগুলো বিশাল বিল্ডিং এর সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করে। সবার চোখে মুখে একরাশ বিভ্রান্তি আর আতঙ্ক। পুরো শহর জুড়ে হঠাৎ করে এমন ব্ল্যাকআউট কেন হলো? কারেন্ট দিয়ে চলে এমন একটি জিনিসও কেন কাজ করছে না? মিস্টার সুজুকি এমনিতেই অফিসে যেতে অনেক লেট করে ফেলেছিলেন, তাই তিনি দ্রুত লোকাল ট্রেন স্টেশনে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। বিশাল স্টেশন জুড়ে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু কোনো ট্রেন চলছে না। তিনি খেয়াল করলেন শহরের মানুষজন মরিয়া হয়ে বাসে ওঠার চেষ্টা করছে, কিন্তু বিদ্যুৎ আর জ্বালানি ছাড়া সব ধরনের যানবাহনই মাঝ রাস্তায় অচল হয়ে পড়ে আছে। এ ঠিক পাশেই আমরা সুজুকির ছেলেকে দেখতে পাই, যে তার বাইসাইকেল চালিয়ে দিব্যি রাস্তা পার হচ্ছে। রাস্তায় আটকে পড়া শহরের অন্যান্য মানুষজন তার এই সাধারণ সাইকেলটির দিকে রীতিমতো চ্যালেঞ্জিং আর ঈর্ষার দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এই অচলাবস্থার মধ্যে সাইকেলই এখন পৃথিবীর সবচেয়ে কার্যকরী বাহন মনে হচ্ছে। ওদিকে মিস্টার সুজুকি অনেক কষ্টে ঘামতে ঘামতে যখন তার অফিসে পৌঁছান, তখন দেখেন অফিসের বিশাল অটোমেটিক দরজাগুলোও খুলছে না, এমনকি সেখানে উপস্থিত সহকর্মীদের কারোর হাতের ঘড়ি পর্যন্ত কাজ করছে না। পরিস্থিতি সামাল দিতে কিছু কর্মী বাধ্য হয়ে দরজা ভেঙে অফিসের ভেতর প্রবেশ করে, কিন্তু ভেতরে গিয়ে দেখে ডেস্কের সব কম্পিউটার পুরোপুরি ডেড, কোনো কাজ করার উপায় নেই। অন্যদিকে আমরা সুজুকির স্ত্রীকে দেখতে পাই, যিনি তার পাড়ার অন্যান্য মহিলাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে এই ভয়াবহ পাওয়ার আউটেজ নিয়ে গভীর চিন্তায় আলোচনা করছিলেন। তারা খেয়াল করেন যে শহরের মানুষজন পাগলের মতো সুপার শপগুলোতে ভিড় জমাচ্ছে, আর সামনের দিনগুলোর কথা ভেবে খাবার আর পানি মজুত করতে শুরু করেছে। পরিস্থিতি বেগতিক দেখে সুজুকির স্ত্রীও একটি গ্রোসারি স্টোরে ঢুকে পড়েন। সেখানে মানুষের উপচে পড়া ভিড়, সবাই যে যার মতো জিনিসপত্র ব্যাগে ভরার জন্য হুড়োহুড়ি করছে। কিন্তু বিল দেওয়ার সময় বাধে আরেক বিপত্তি, কোনো মেশিন কাজ করছে না। ক্যাশিয়ার চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় যে তারা শুধুমাত্র ক্যাশ টাকা গ্রহণ করবে। এই কথা শুনে সবাই দৌড়ে এটিএম মেশিনের দিকে যায় দ্রুত ক্যাশ টাকা তোলার জন্য, কিন্তু কপাল খারাপ, এটিএম মেশিনও বিদ্যুৎ ছাড়া অচল হয়ে পড়ে আছে। অফিসে কোনো কম্পিউটার না চলায় সুজুকির বস সবাইকে বলে দেন যে তারা আজকের মতো বাড়ি ফিরে যায়। হতাশ সুজুকি হেঁটে হেঁটে বাড়ি ফেরার পথে একটি সাইকেলের দোকান দেখতে পায়। তিনি লক্ষ্য করেন এই দুর্যোগের সুযোগ নিয়ে সাইকেলের দাম আকাশ ছোঁয়া করে ফেলেছে দোকানদার। তবু সামনের দিনগুলোর কথা ভেবে কোনো উপায় না দেখে তিনি সেই চড়া দামেই একটি সাইকেল কিনে নেন। তারপর রাত নেমে আসে। সুজুকি পরিবারের বাড়িতে আজ কোনো বাতির আলো নেই। তারা একটি মাত্র মোমবাতি জ্বাললে ডিনার করতে বসে। হঠাৎ সুজুকির ছেলে ওয়াশরুমে যায় আর ফিরে এসে হতাশ হয়ে জানায় যে টয়লেটের ফ্ল্যাশ কাজ করছে না। শুধু তাই নয়, বাথরুমের কোনো কল দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না। সুজুকির মেয়ে প্রচন্ড বিরক্ত আর হতাশ হয়ে বলে, কারেন্ট গেছে বুঝলাম, কিন্তু তাই বলে কলের পানি কেন বন্ধ হবে? আসলে সে জানতো না যে শহরের বিশাল পানি সাপ্লাইয়ের পাম্পগুলো বিদ্যুতেই চলে। ডিনারের পর ছেলে মেয়ে দুজনেই যার যার রুমে গিয়ে প্রচন্ড বোর হতে থাকে, কারণ তাদের প্রিয় স্মার্টফোন আর ইন্টারনেট কোনোটাই নেই। এরপর পুরো পরিবার একসাথে তাদের অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে দাঁড়ায়। তারা
তারা আকাশের দিকে তাকিয়ে রীতিমতো মুগ্ধ হয়ে যায়। পুরো শহর ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে, আর সেই অন্ধকারের সুযোগে আকাশের লক্ষ লক্ষ তারা যেন আজ শহরের ওপর নিজেদের আলো ছড়াচ্ছে। এটাই হয়তো অনেক বছর পর প্রথমবার যখন এই পরিবারটি একসাথে এতটা সুন্দর সময় কাটাচ্ছিল এবং এই ভয়াবহ ব্ল্যাকআউটটাকে একটু হলেও উপভোগ করছিল। কিন্তু এই সৌন্দর্য বেশি দিন টিকল না। দেখতে দেখতে 3টে দিন কেটে যায়। পাওয়ার আউটেজের কারণে সুজুকি পরিবারের অবস্থা ধীরে ধীরে চরম খারাপ হতে শুরু করে। বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের পুরো জীবনযাত্রাই যেন পাল্টে গেছে। মিস্টার সুজুকি আবার অফিসে যান, কিন্তু এবার তার সিনিয়র বস তাকে পরিষ্কার জানিয়ে দেন যে যতদিন না পাওয়ার ফিরে আসছে বা কম্পিউটার চালু হচ্ছে ততদিন আর কাউকে কাজে আসতে হবে না। এই কথা শুনে সুজুকি প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি বসকে সান্ত্বনা না দিয়ে উল্টো সতর্ক করে বলেন যে পরিস্থিতি চলছে তাতে খুব শিগগিরই শহরে খাবার আর পানির তীব্র সংকট দেখা দেবে। তুমি দেখতেই পাচ্ছ মানুষ শহর ছেড়ে পালাচ্ছে, আর আমারও সেটাই করা উচিত। পরিস্থিতি আসলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সুজুকি একটি পানির ট্যাঙ্কারের সামনে গিয়ে লাইনে দাঁড়ান, কিন্তু সেখানেও পানি শেষ হয়ে যায়। ব্যাংক থেকে জমানো ক্যাশ টাকা তোলার জন্য সুজুকি যখন ব্যাংকে যান তখন দেখেন ব্যাংকগুলোও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পুরো শহরে একটা হাহাকার পরিস্থিতি। ইলেকট্রিসিটি এখনো ফিরে আসেনি। খাবার বা পানির দাম এতটাই বেড়ে গেছে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাধ্য হয়ে সুজুকি পরিবার একটি কঠিন সিদ্ধান্ত নেয়, তাদের এই শহর ছাড়তেই হবে। তারা তাদের ব্যাগে বেঁচে থাকা সামান্য খাবার এবং দরকারি জিনিসপত্র গুছিয়ে নেয়। সবাই তাদের সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়। যাওয়ার আগে তারা নিজেদের সাথে কিছু পানি রাখতে চাইল, কিন্তু পানির দাম ছিল আগুন। তবুও বেঁচে থাকার তাগিদে অনেক কষ্টে একটু কম দামে তারা কয়েকটি পানির বোতল কিনে নেয়। তারা সাইকেল চালিয়ে কিছু দূর গিয়ে একটি জায়গায় বসে নিজেদের জমানো খাবার খায় এবং পুনরায় যাত্রা শুরু করে। তাদের প্রথম গন্তব্য ছিল এয়ারপোর্ট, কারণ তারা ভেবেছিল সেখান থেকে কোনো ফ্লাইট ধরে হয়তো তারা তাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে পারবে। দীর্ঘ পথ সাইকেল চালিয়ে অবশেষে তারা যখন এয়ারপোর্টে পৌঁছায় সেখানে গিয়ে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এয়ারপোর্টে তিল ধারণের জায়গা নেই, হাজার হাজার মানুষের ভিড়। সুজুকি যখন কাউন্টারে গিয়ে খোঁজ নেন তখন তাকে জানানো হয় যে পাওয়ার আউটেজের কারণে সমস্ত ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। যতদিন না বিদ্যুৎ ফিরে আসবে কোনো প্লেন আকাশে উড়বে না। এই কথা শুনে সুজুকি পরিবার পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তারা কিছুতেই বুঝতে পারে না এই অজানা অচেনা বিপদের মাঝে এখন তাদের কি করা উচিত। এয়ারপোর্টের এই হতাশাজনক অবস্থার পর তারা বুঝতে পারে খোলা রাস্তায় তো আর রাত কাটানো যায় না, তাই আজ রাতটা অন্তত কোথাও একটা মাথা গোজার ঠাঁই বের করতে হবে। তারা কাছাকাছি একটি হোটেলে গিয়ে ওঠে, কিন্তু এই সুযোগ সন্ধানী দুনিয়ায় কেউ কি আর বিনা স্বার্থে কাউকে সাহায্য করে? হোটেলের মালিক তাদের এই অসহায় আর বিপন্ন অবস্থার পুরোপুরি সুযোগ নিয়ে এক রাতের জন্য বিশাল অঙ্কের টাকা দাবি করে বসে। হোটেলে বসে ডিনার করার সময় সুজুকি পরিবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে এক গভীর আলোচনায় বসে। তারা বুঝতে পারে ফ্লাইট যখন চলছে না আর ট্রেন বা বাসেরও যখন কোনো আশা নেই, তখন তাদের গ্রামে পৌঁছানোর একমাত্র ভরসা হলো এই সাইকেল। পরের দিন সকালে তারা একটি স্টোর থেকে একটি ম্যাপ কিনে নেয়, যাতে অজানা রাস্তা ধরে গ্রামের পথ খুঁজে পেতে সুবিধা হয়। দরকারি জিনিসপত্র সাথে নিয়ে তারা নিজেদের জীবন বাঁচানোর এক দীর্ঘ, ক্লান্তিকর এবং চরম অনিশ্চিত সাইকেল যাত্রা শুরু করে। সাইকেল চালাতে চালাতে তারা মূল হাইওয়েতে এসে পৌঁছায়। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তারা একা নয়, তাদের মতোই আরো অসংখ্য মানুষ এই বিদ্যুৎহীন অচলাবস্থায় পড়ে থাকা শহর ছেড়ে বাঁচার তাগিদে অন্য শহরের দিকে ছুটে চলছে। সারা দিনের অমানবিক পরিশ্রমের পর রাত হয়ে গেলে তারা একটি ক্যাম্পের কাছে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়। সেখানে তাদের মতোই আরো কিছু রিফিউজি বা ট্রাভেলার মানুষ ছিল। হঠাৎ একজন অচেনা লোক তাদের কাছে এসে একটু খাবার পানি চায়, কিন্তু সুজুকি পরিবার তাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এবং পানির সংকট থাকায় লোকটাকে পানি দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু এই নিষ্ঠুরতার মাসুল তাদের পরের দিন সকালেই দিতে হয়। তারা সকালে ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে দেখে রাতের আধারে কে যেন তাদের জমানোর শেষ বোতলটাও চুরি করে নিয়ে গেছে। পরের দিন তারা সাইকেল চালিয়ে একটি বিশাল অন্ধকার টানেলের কাছে এসে পৌঁছায়। টানেলের ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে কিছু ছিনতাইকারী ওত পেতেছিল। প্রতিটা কদম ফেলার সময় তাদের বুক দুরু দুরু করছিল, এই বুঝি কেউ তাদের ওপর হামলা করে বসলো। কিন্তু ভাগ্য ভালো থাকায় এক দয়ালু মহিলা তাদের এই ভয়ঙ্কর অন্ধকার পথ পার হতে সাহায্য করে। এভাবেই রাস্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের দিন কাটে থাকে। দেখতে দেখতে পাওয়ার আউটেজের 16তম দিন চলে আসে। ক্লান্ত, পরিশ্রান্ত আর তৃষ্ণায় কাতর সুজুকি পরিবার একটি নদীর ধারে এসে ধপাস করে বসে পড়ে। তাদের কাছে থাকা শেষ পানির বিন্দুটাও ততক্ষণে শেষ হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তৃষ্ণায় পাগল প্রায় মিস্টার সুজুকি আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে নদীর সেই পানিই পান করতে শুরু করেন, কারণ তাদের কাছে এছাড়া বাঁচার আর কোনো উপায় ছিল না। একটু পর তারা আবার যখন নিজেদের গন্তব্যের দিকে পথ চলা শুরু করে, ঠিক তখনই প্রকৃতি যেন তাদের ওপর আরো রুষ্ট হয়ে ওঠে। হঠাৎ করে আকাশ কালো করে এক ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি নেমে আসে। এই অচেনা খোলা হাইওয়েতে মাথা গোজার মতো কোনো জায়গায় তারা পাচ্ছিল না। নিজেদের জীবন
বাঁচাতে তারা সাইকেল আর বেঁচে থাকা জিনিসপত্র রাস্তায় ফেলেই দৌড়ে একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেয়। ঝড় থামার পর তারা যখন নিজেদের ফেলে আসা সাইকেল আর জিনিসপত্রের কাছে ফিরে আসে তখন দেখে পরিস্থিতি আগের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে। সুজুকির ছেলের সাইকেলের টায়ার পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাদের জমানো যে সামান্য খাবারটুকু ছিল তা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে, আর পরিধানের কাপড়গুলো কাদা পানিতে ভিজে একাকার হয়ে গেছে। বাধ্য হয়ে বাবা মা একটি জায়গায় বিধ্বস্ত অবস্থায় বসে বিশ্রাম নিতে থাকে, আর ছেলে মেয়ে দুজন একটু খাবারের খোঁজে সামনের টাউনের দিকে এগিয়ে যায়। খুঁজতে খুঁজতে তারা একটি স্টোরে এসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে দোকানটি আগেই লুট হয়ে গিয়েছে। ছেলেটি তার সাইকেলের জন্য একটি টায়ার খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। অন্যদিকে মেয়েটি পাগলের মতো খাবারের আশায় চারপাশ খুঁজতে থাকে। হঠাৎ সে ব্যাটারিতে ব্যবহার করার ডিস্টিলড ওয়াটারের একটি বোতল খুঁজে পায়। অন্তত এই পানিটা তো পান করা যাবে, এই ভেবে সে বোতলটা নিয়ে নেয়। এরপর সে সেখানে একটি ক্যাট ফুড বা বিড়ালের খাবারের প্যাকেটও খুঁজে পায়। এক সময়ের আধুনিক সুজুকি পরিবার যারা নিত্য নতুন খাবার খেতে অভ্যস্ত ছিল, আজ তাদের ভাগ্যে জুটল বিড়ালের খাবার। মেয়েটি সেই ক্যাট ফুড নিয়ে তার বাবা মায়ের সামনে গিয়ে খেতে শুরু করে। বিড়ালের এই বাজে গন্ধযুক্ত খাবার তার বমি আসছিল, কিন্তু বাঁচার তাগিদে সে চোখ বন্ধ করে সেটাই গিলতে থাকে। অন্যদিকে ছেলেটি তার নষ্ট হয়ে যাওয়া সাইকেলের টায়ার ঠিক করার জন্য নিজের শখের মোবাইল ফোনের কাভারটি ব্যবহার করে কোনো মতে সেটা মেরামত করে। এরপর তারা আবার যাত্রা শুরু করে। শুনলে অবাক হবেন, পরবর্তী এক সপ্তাহ তারা শুধুমাত্র ওই ব্যাটারির পানি আর বিড়ালের খাবার খেয়েই বেঁচেছিল। পাওয়ার আউটেজের দেখতে দেখতে 22 দিন পার হয়ে গেছে। রাস্তায় তাদের একটি ক্যাম্পার ফ্যামিলির সাথে দেখা হয়। তারা অত্যন্ত দয়ালু ছিল। তারা সুজুকি পরিবারকে একটি ঘাসের মাঠের দিকে নিয়ে যায় এবং দেখায় যে সেখানকার কিছু ঘাস বা বুনো গাছ খাওয়া যায়। ক্ষুধার্ত সুজুকি পরিবার কোনো চিন্তা না করেই সেই বুনো গাছগুলো খেয়ে নিজেদের পেটের ক্ষুধা মেটায়। ওই ক্যাম্পার পরিবারের একটি ছেলে সুজুকি পরিবারের একটি ছবি তুলে রাখে তার কাছে থাকা পুরনো ক্যামেরা দিয়ে। সে কথা দেয় যেদিন কারেন্ট ফিরে আসবে সেদিন সে তাদের এই ছবিটা পাঠিয়ে দেবে। কিছু দূর একসাথে পথ চলার পর তাদের রাস্তা আলাদা হয়ে যায়। সুজুকি পরিবার সাইকেল চালাতে চালাতে এবার একটি অ্যাকোয়ারিয়ামের কাছে এসে পৌঁছায়। তারা দেখে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো ধরে ধরে কিছু মানুষ বাইরে বিক্রি করছে। খাবার পাওয়ার তীব্র আশায় সুজুকি পরিবার দ্রুত সেই লাইনে গিয়ে দাঁড়ায়, কিন্তু ভাগ্য তাদের এতটাই খারাপ যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাদের সিরিয়াল আসার ঠিক আগ মুহূর্তেই সব মাছ বিক্রি শেষ হয়ে যায়। মিস্টার সুজুকি আর নিজের কান্না আর হতাশা ধরে রাখতে পারেন না। তিনি একজন মানুষের পায়ে পড়ে রীতিমতো ভিক্ষা চাইতে শুরু করেন। দয়া করে আমার বাচ্চাদের জন্য অন্তত কয়েকটা মাছ দিন। কিন্তু সেই পাষাণ লোকটি তাকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। হতাশ আর অভুক্ত শরীর নিয়ে তারা আবারও পথ চলতে শুরু করে। ক্ষুধা আর তৃষ্ণায় তাদের শরীর ভেঙে পড়ছিল, পা আর সামনের দিকে এগোতে চাইছিল না। মিস্টার সুজুকি এতটাই ক্ষুধার্ত ছিলেন যে তিনি মাটিতে থাকা একটি পোকা ধরে মুখে দিতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পায় একটি বুনো শূকর তাদের সামনে দিয়ে যাচ্ছে। মিস্টার সুজুকি তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে কোনো মতে ঝাঁপিয়ে পড়ে সেই শূকরটাকে ধরে ফেলেন। তারা শূকরটা ধরতে পেরে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু সমস্যা হলো তাদের কাছে এমন কোনো ধারালো অস্ত্র ছিল না যা দিয়ে তারা এই শূকরটিকে কাটতে পারে বা রান্না করতে পারে। তখনই সেখানে তানাকা নামের এক দয়ালু লোক এসে হাজির হন। তিনি বলেন, এই শূকরটা নিয়ে আমার বাড়িতে চলো। তানাকার বাড়িতে যাওয়ার পর তিনি সেই শূকরটিকে সুন্দর করে টুকরো করেন এবং সুজুকি পরিবারকে পেট ভরে খেতে দেন। এতদিন পর একটু মানুষের মতো খাবার পেয়ে তারা আনন্দে কেঁদে ফেলে। এই তানাকার বাড়িতেই তারা পরবর্তী এক সপ্তাহ নিশ্চিন্তে আশ্রয় নেয় এবং নিজেদের শরীরকে বিশ্রাম দেয়। এক সপ্তাহ পর তারা তানাকাকে বিদায় জানিয়ে আবারও তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। সাইকেল চালিয়ে তারা পশ্চিম দিকের একটি বিশাল নদীর কাছে পৌঁছায়, যে নদীটা তাদের যে কোনো মূল্যে পার হতে হবে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে নদীর ওপরের ব্রিজটি পুরোপুরি ভেঙে গেছে, আর ম্যাপে এই ভাঙা ব্রিজের কোনো উল্লেখ ছিল না। এখন কিভাবে তারা এই নদী পার হবে? তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কি তবে এই নদীর বুকেই অপেক্ষা করছে? নদীর ওপারে যাওয়ার ব্রিজটা এভাবে ভাঙা থাকতে পারে সেটা সুজুকি পরিবার স্বপ্নেও ভাবেনি। ম্যাপ অনুযায়ী এটাই ছিল তাদের একমাত্র সহজ রাস্তা। এখনো পায় তারা নদীর পাড় ধরে হাঁটতে শুরু করে যদি কোনো নৌকা বা বিকল্প পথ পাওয়া যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা দেখতে পায় একটি পুরনো মালবাহী ট্রেন লাইনের ব্রিজ যা এখনো টিকে আছে। কিন্তু সমস্যা হলো সেই ব্রিজের ওপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়া অসম্ভব এবং বিপজ্জনক। তবুও অন্য কোনো পথ না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই রেল ব্রিজ দিয়েই নদী পার হবার সিদ্ধান্ত নেয়। অত্যন্ত সাবধানে একে অপরের হাত ধরে তারা যখন ব্রিজের মাঝামাঝি পৌঁছায়, ঠিক তখনই শুরু হয় এক ভয়াবহ দুর্যোগ। আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে এবং বাতাসের তীব্রতা এতটাই বেড়ে যায় যে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে। মিস্টার সুজুকি সবার আগে ছিলেন। তিনি সবার সাইকেলগুলো টেনে টেনে পার করার চেষ্টা করছিলেন। হঠাৎ বাতাসের এক প্রচণ্ড ধাক্কায় মিস্টার সুজুকি ভারসাম্য হারিয়ে ব্রিজের রেলিং এর ওপর দিয়ে নিচে পড়ে যান। নিচে তখন উত্তাল নদী। পরিবারের বাকি সদস্যরা চিৎকার করে ওঠে, কিন্তু চোখের পলকে মিস্টার সুজুকি সেই ঘোলা পানির স্রোতে তলিয়ে যান। ছেলে, মেয়ে আর মা তিনজনেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের আশ্রয়, তাদের ভরসার মানুষটি
বন্ধুটি মুহূর্তের মধ্যে চিরতরে হারিয়ে গেল। বাকি রাতটুকু তারা নদীর পাড়ে বসেই কান্নাকাটি করে কাটায়। কিন্তু পরদিন সকালে তাদের মনে এক ক্ষীণ আশা জাগে, হয়তো তিনি কোথাও বেঁচে আছেন। তারা নদীর স্রোত যেদিকে গেছে সেদিকে খুঁজতে খুঁজতে অনেকটা পথ পাড়ি দেয়। এক পর্যায়ে তারা নদীর চরে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে। দৌড়ে কাছে গিয়ে তারা দেখে সেটা সত্যিই মিস্টার সুজুকি। তার শরীরে কোনো স্পন্দন নেই, শ্বাস চলছে না। তারা পাগলের মতো তাকে ডাকার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে মিস্টার সুজুকির শরীর কেঁপে ওঠে এবং তিনি কাশতে শুরু করেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাবাকে জড়িয়ে ধরে পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। এই চরম শোকের মুহূর্তটিই যেন তাদের চারজনকে আত্মার বাঁধনে বেঁধে ফেলে, যা আগে কখনোই ছিল না। এরপর তারা আবার যাত্রা শুরু করে। শরীর ক্লান্ত, সাইকেলগুলো ভেঙে চুরমার, কিন্তু মনে জেদ, গ্রামে পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে একসময় তারা সেই কাঙ্ক্ষিত গ্রামে এসে পৌঁছায়। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। শহরের সেই নরক যন্ত্রণার বদলে গ্রামটি ছিল শান্ত এবং স্বয়ংসম্পূর্ণ। সেখানে কারেন্ট না থাকলেও মানুষের কোনো হাহাকার নেই, কারণ তারা প্রকৃতির সাথে মিশে বাঁচতে শিখে গেছে। সুজুকির শ্বশুরবাড়ি অর্থাৎ নানার বাড়িতে পৌঁছানোর পর দাদু তাদের দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সেখানে তারা দীর্ঘ 2 বছর অতিবাহিত করে। এই 2 বছরে সুজুকি পরিবারের সদস্যরা পুরোপুরি বদলে যায়। আধুনিক প্রযুক্তির দাসত্ব ছেড়ে তারা এখন নিজেরাই চাষবাস করে, মাছ ধরে আর প্রকৃতির সাথে মিলেমিশে আনন্দ খুঁজে পায়। একদিন সকালে অদ্ভুত এক ঘটনা ঘটে। সুজুকির ছেলে দেখল তার টেবিলের ওপর রাখা অ্যালার্ম ঘড়িটা হঠাৎ টিকটিক করে বাজতে শুরু করেছে। বাইরে তাকিয়ে তারা দেখে রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠেছে। দীর্ঘ 2 বছর পর পৃথিবীতে বিদ্যুৎ ফিরে এসেছে। মানুষ দিগ্বিদ জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে আনন্দ করতে শুরু করে। রেডিওতে ঘোষণা করা হয় যে মহাকাশের এক বিশেষ সৌরঝড় বা সোলার ফ্লেয়ারের কারণে পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক সার্কিট অকেজো হয়ে গিয়েছিল, যা এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিদ্যুৎ ফেরার পর সুজুকি পরিবার আবার তাদের পুরনো শহর টোকিওতে ফিরে আসে, কিন্তু এবার তারা ফিরেছে একদম নতুন মানুষ হিসেবে। শহরের জীবন আগের মতোই যান্ত্রিক হয়ে গেছে। সবাই আবার মোবাইল, ল্যাপটপ আর টিভির স্ক্রিনে মুখ গুজে বসে আছে। কিন্তু সুজুকি পরিবার না, তারা আর আগের মতো নেই। এখন তারা ডাইনিং টেবিলে বসে একে অপরের সাথে গল্প করে, হাসাহাসি করে। তারা শিখেছে যে দামি গ্যাজেট আর ইন্টারনেটের চেয়েও বড় সম্পদ হলো নিজের পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় সেই যে ক্যাম্পার ছেলেটি তাদের ছবি তুলেছিল, সে তার কথা রেখেছে। কারেন্ট ফেরার পর সে সেই ছবিটি সুজুকি পরিবারের ঠিকানায় পাঠিয়ে দেয়। ছবিতে দেখা যায় 4 জন মানুষ ঘাসের ওপর বসে হাসি মুখে তাকিয়ে আছে। যাদের কাছে একসময় স্মার্টফোনই সব ছিল, আজ তাদের কাছে নিজেদের অস্তিত্ব আর ভালোবাসাই সব। এক ভয়ানক দুর্যোগের মধ্যে দিয়ে তারা জীবনের আসল মানে খুঁজে পেয়েছে। আর এভাবেই শেষ হয় এই অসাধারণ সার্ভাইভাল জার্নি।